আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আমাদের আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট দ্য অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স এর যেটা বলবো যে ইন্ট্রোডাকশন পার্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক। তার আগে আশা করি সবাই ভালো আছো, এবং সে একই কথা আবার বলবো যে প্লিজ সবাই প্লিজ স্টে অ্যাট হোম, স্টে অ্যাট হোম। কারণ আসলে আমরা এখন খুব একটা খারাপ সময় পার করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসলে ইটস এ ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ডেঞ্জারাস মোমেন্ট। প্রতিদিনই আমরা অনেক পরিচিত মানুষের মৃত্যু খবর পাচ্ছি। আরো দুঃখনীয় বলতে হয় যে আমাদের যারা চিকিৎসক, অনেক সিনিয়র লিজেন্ডারি প্রফেসর, তাদের মধ্যে তোমার দেখছো অলরেডি যে কোভিড আক্রান্ত মারা যাচ্ছে। প্লিজ সব তোমার একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ প্রে ফর দেম, প্রে অলসো প্রে ফর আওয়ার সেলফ, ফর আওয়ার সেফটি, ফর আওয়ার গুড হেলথ। বা তারপরে জীবনটা আসলে চালাতে হবে, হয়তো আসলে যে করে যাবে যতটুকু চেষ্টা করা যায়, বাসায় বসে পড়াশোনা করা যতটুকু করা যায়, পড়লে একটু ভালো লাগবে। যারা যে ধর্মের আছে না কেন, সবার জন্য প্রার্থনা করতে হবে, দোয়া করতে হবে। আসলে পাশাপাশি নিজের যে কাজটুকু একজন ছাত্র হিসেবে বলি বা একজন শিক্ষক হিসেবে বলি, সেই ডেইলি রুটিন যতটুকু পারা যায় সেটা ফলো করলে মনে হয় একটু ভালো করা যাবে আসলে। আর একটা কথা বলি, প্লিজ ডোন্ট বিকাম ডিপ্রেস। এটাই তোমার পরীক্ষা হচ্ছে আসলে এখন, এটাই তোমার লাইফে একটা পরীক্ষা। আর এটা যদিও অনেক দেখছো তোমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আসলে এই বছরটা লাভ ক্ষতি হিসেব করা যাবে না। আসলে এই বছরটা বেঁচে থাকাটাই হচ্ছে বড় একটা লাভের অংশ, বা সুস্থ থাকাটা একটা বড় একটা আল্লাহর অশেষ বড় নিয়ামত। সো আমরা আর্থিক লাভ ক্ষতি চিন্তা না করে, কেরিয়ার চিন্তা না করে, নিজে কি ভালো রাখা যায়, নিজের পরিবারকে ভালো রাখা যায়, সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। তুমি ভালো থাকলে আসলে দেশটা ভালো থাকবে আসলে। আর তুমি আক্রান্ত, তোমার জন্য পরিবার আক্রান্ত হবে। আর তোমার পরিবার আক্রান্ত হলে কিন্তু অলরেডি দেশে আরো মানুষ আক্রান্ত হতে পারে, বা এটা পুরোপুরি লস হবে দেশের আসলে। এনিওয়েজ, তো আমরা শুরু করবো হচ্ছে আজকে অ্যান্টিমাইক্রোবিয়ালস এর ইন্ট্রোডাক্টরি পার্ট নিয়ে। পরীক্ষায়, যেহেতু আমি আগে বলছি এটা পরীক্ষা নিয়ে আলোচনা করবো, তো আমরা তো ডিটেলস না শুধু পরীক্ষার জন্য যে সেটা আমরা ফোকাস করতে চাচ্ছি পার্টিকুলারলি। তো পরীক্ষা একটা কমন কোশ্চেন ভাইভাতে প্রায় থাকে, আমার ধরি বসে, সেটা হচ্ছে যে the basic difference between the antimicrobial agents and the antibiotics. তো দুঃখ নিয়ে বলতে হয় এই প্রশ্নটা আমি দেখছি, সবাই না, সবাই বলে এটা ভুল বলা হয়, বা যদি পার্সেন্টেজ করতে বলে আমাকে, মোর দেন 50% স্টুডেন্ট বিকাম কনফিউজড। এবং তারা মানে লুকটা এরকম করে যে দে জাস্ট হেয়ার দ্য কোশ্চেন ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ অর হার লাইফ। বাট আনফর্চুনেটলি আমি একটু বলতে চাই যে আমি এই কথাটা প্রতি ক্লাসের শুরুতেই বলি। অ্যান্টিবায়োটিক্স নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি মানে অপোজিট, বায়োটিক ইজ ফর দ্য ব্যাকটেরিয়া। অর্থাৎ যেই এজেন্টরা, যে কেমিক্যাল এজেন্টস অর ড্রাগস অ্যাক্ট এগেনস্ট ব্যাকটেরিয়া অর অ্যাক্টিভ এগেনস্ট ব্যাকটেরিয়া, তাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক। আর যদি বলে অ্যান্টিমাইক্রোবিয়ালস এজেন্ট, ভেরি সিম্পল, মাইক্রোবস ইনক্লুড অল থিংস। মাইক্রোব ইনক্লুডস দ্য ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্যারাসাইট, এক্সেট্রা। সো যদি বলে অ্যান্টিমাইক্রোবিয়ালস, তার মানে এই এজেন্টটা, তবে ড্রাগটা কাজ করবে সমস্ত মাইক্রোবসের বিরুদ্ধে। আর অ্যান্টিবায়োটিক্স, one may active, one may act against the bacteria. This is the basic difference. ঠিক পাশাপাশি একটা টার্ম ইউজ করি এই চ্যাপ্টারে, যে কেমোথেরাপিউটিক এজেন্টস, নাথিং এলস। এই এই কেমোথেরাপি জিনিসটা আমরা ইউজ করি, এর একটা নাম আমরা বলে এন্টি ক্যান্সারাস এজেন্টস। একই কথা, সিনোনিমস করতে পারি। এই কেমোথেরাপি এজেন্টসটা আমরা কি কাজে ইউজ করি? যেই কেমিক্যাল এজেন্টগুলো বা যে ড্রাগগুলো অ্যাক্টিভ এগেনস্ট দ্য টিউমার সেল অর ক্যান্সার সেল, তাকে বলছি আমরা কেমোথেরাপিউটিক এজেন্ট। তো ভাইভাতে কিন্তু কার্ড আছে, কিন্তু কার্ড তৈরি করা আছে, কার্ডে দেওয়া আছে যে ফর দ্য বেসিক ডিফারেন্স, হোয়াট ডু মিন বাই অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস, অ্যান্টিবায়োটিক্স এন্ড দ্য কেমোথেরাপিউটিক এজেন্টস। ভেরি সিম্পল থিং, আবার আমি বলে দিলাম। সো এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না হয়, খুব সিম্পলি একটা একটা বেসিক থিংস। এটা আমি যদি বলি এই চ্যাপ্টারটা, আমি বলি যে চ্যাপ্টার টার্মিনোলজি আছে, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টার্মিনোলজি, এটা তো ভুল না হয়। নাও কাম টু দ্য অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক্স এর ক্লাসিফিকেশন চলে আসি। এটাকে অনেক অনেক ভাবে ক্লাসিফাই করছে আসলে। কেউ ভাগ করছে আপনি দা স্পেকট্রাম, কেউ ভাগ করেছে আপনি দা মেকানিজম অ্যাকশনস, বিভিন্ন ভাগ করা আছে আসলে। সবগুলি কারেক্ট। বাট যদি পরীক্ষা বলতে বলি যে তুমি আমাকে একটা পপুলার ক্লাসিফিকেশন বলো অ্যান্টিবায়োটিক্স, সেটা হচ্ছে বেসিক্যালি এখন মেকানিজম অ্যাকশন।
এটা আমরা এটা হচ্ছে একটা মোস্ট পপুলার ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিবায়োটিক্স। সো পরীক্ষা যদি আসে তোমরা অলরেডি আর ইউজ টু, মানে আপনাদের এসিকিউ অ্যান্সার, তোমাদের শর্ট অ্যান্সার কোশ্চেন দিতে হবে। মার্কস থাকে ম্যাক্সিমাম 2.5 অথবা 2, 3 রেয়ারলি থাকে। যদি 2.5 থাকে সেটা আমার বলাই রিকোয়েস্ট থাকবে যে প্লিজ তাহলে যদি একটাই লিখতে হয় মানে লিখতে হবে এখন তো মেকানিজম অ্যাকশনস। ভালো তো শেষ না, তবে হ্যাঁ বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যদি চলে আসি প্রথম যেটা বলছি আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, অর্থাৎ যে অ্যান্টিবায়োটিক্স গুলো আমার সেল ইনহিবিট করে তাকে আমরা বলছি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। এখানে কারা আছে? এখানে আছে বেসিক্যালি পেনিসিলিন, আছে সাফালোস্পোরিন। সেকেন্ড যেটা বলছি আমরা অ্যাক্টিং অন দ্য সেল মেমব্রেন বা সেল মেমব্রেন ট্রান্সপোর্ট ইনহিবিটর যেটাকে আমরা বলি, এখানে পোলিমাক্সিন এন্ড অ্যাম্ফোটেসিন বি। থার্ড প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এখানে আছে টেট্রাসাইক্লিন, আছে অ্যামিনোগ্লাইকোসাইড, আছে ম্যাক্রোলিডস, এগুলো হচ্ছে বিখ্যাত ড্রাগ। থার্ড যেটা ফোর্থ যেটা আছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, এখানে কারেক্ট আছে ইনোনস, প্রোপিনোনস, এই দুটো হচ্ছে মেইন ক্লাসিফিকেশন অফ ড্রাগস অর্থাৎ নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। আর একটা হচ্ছে আমরা বলি যেটা যে ইন্টারফেয়ার দ্য মেটাবলিক সিস্টেম অথবা ইন্টারফেয়ার দ্য মেটাবলিজম, সেখানে কারেক্ট আছে বেসিক্যালি সালফোনামাইড এন্ড দ্য ট্রাইমেথিলিন। These are the classifications of antibiotics according to mechanism action. পরীক্ষা এটা কিন্তু খুব একটা ভেরি কমন কোশ্চেন। তোমাকে আগে বলে দিচ্ছি কার্ডে তৈরি করা আছে সেটা পাঠ্য। এটা এটা যদি না পড়া তাহলে কিন্তু বলা হবে যে বেসিকটা পুর বলা হবে, যে এতটা কমন কোশ্চেন মানে পারছি না, তার মানে তোমার বেসিকটা পুর। পরীক্ষাতে এটা কিন্তু পাঠ্য হবে মাস। এছাড়া একটা যদি ভাগ করতে চাই সেটা আমরা বলছি আমাদের মোড অফ অ্যাকশন, সেটা বলছি আমরা যেমন এটা কি ব্যাকটেরিওস্ট্যাটিক ব্যাকটেরিওসিডা, এই কথাটা আমরা শোনাবো। স্ট্যাটিক মানে স্থির করে দেওয়া, সিডাল অলরেডি লার্ন ইন দ্য ফরেনসিক মানে মানে কি বলে সাইডাল, সাইডাল যেটা বলছি আমরা কিল দ্য সেল। ব্যাকটেরিওসাইডাল যেটা বলা হয় এটা ব্যাকটেরিয়া কিল করে ফেলে। সো দি অ্যান্টিবায়োটিক্স which can kill the bacteria তাকে আমরা বলছি ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক। আর যদি বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক কাকে বলবো? যে অ্যান্টিবায়োটিক গুলো কি করবে ব্যাকটেরিয়ার গ্রোথটাকে ইনহিবিট করে রাখবে, অর ব্যাকটেরিয়ার গ্রোথটাকে স্ট্যাটিক কন্ডিশনে রাখবে, সেটা আর ফার্দার গ্রোথ দিবে না, তাকে আমরা বলছি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। সো পরীক্ষাতে ধরা হয় হোয়াট ডু মিন বাই ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক, হোয়াট ডু মিন বাই ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। যে ব্যাকটেরিওসাইডাল কমন যেটা বলা হয় বিখ্যাত অ্যান্টিবায়োটিক ইজ দ্য পেনিসিলিন, এন্ড ব্যাকটেরিওস্ট্যাটিক যেটা ব্যাকটেরিওসাইডাল বলা হয়। ব্যাকটেরিওস্ট্যাটিক যেটা কমনলি যেটা অনেকগুলো নাম আছে, হোয়াটসঅ্যাপ নেম ইনক্লুডিং দ্য ব্যাকটেরিওস্ট্যাটিক, কমনলি যেটা আমি ইউজ করি দিতা এটা সাইক্লিন, তারপর সামটাইমস ম্যাক্রোলিজ অলসো ব্যাকটেরিওস্ট্যাটিক। নাও কাম টু দ্য স্পেকট্রাম, এটা একদম ক্লাসিফিকেশন। একটা বলছি আমরা ব্রড স্পেকট্রাম, আর একটা বলছি আমরা ন্যারো স্পেকট্রাম। ব্রড মানে কি যেগুলো অনেক বড়, যেগুলো অনেক ওয়াইড, হিউজ স্পেকট্রাম ক্যারি করতে পারে বা লার্জ স্পেকট্রাম, তাকে বলছি আমরা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর একটা বলছি আমরা ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, সেটা বলছি আমরা পেনিসিলিন। পেনিসিলিন জি এগুলো হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। মোটামুটি তিন ধরনের ভাগগুলো বললাম, আর যদি বলছে আমি একটা করতে চাই স্যার এজনের জন্য অ্যাকশন। তবে রিকোয়েস্ট থাকবে প্লিজ যে তোমরা অবশ্যই কিন্তু মানে এই তিনটে মাথায় রাখবে। আমার জিজ্ঞাসা করি হোয়াট ডু মিন ব্যাকটেরিওস্ট্যাটিক, হোয়াট ডু মিন ব্যাকটেরিওসিডাল, you also ask in the viva exam what do you mean by broad spectrum antibiotic, what do you mean by narrow spectrum antibiotic। সো ঠিকই এই পর্যন্ত আলোচনা করলাম যে অ্যান্টিবায়োটিক জিনিসটা কি, অ্যান্টিম্যাক্রোবিয়াল এজেন্ট জিনিসটা কি, কেমোথেরাপিউটিক এজেন্ট জিনিসটা কি। সেকেন্ড যেটা চলে আসলাম অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন, এবং সেটা আমি আলোচনা করলাম যে অবশ্যই মাস্ট টেক বাই দ্য অ্যাকশন, এটা আমাদের মোস্ট পপুলার একটা ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এখন আমরা ডিটেলসে যাওয়ার আগে একটু আমরা পেনিসিলিন আমাদের কিছু আরো কথা আছে, যেমন একটু এটা আমার টাচই করতে হবে কিন্তু পরীক্ষার জন্য পড়া বুঝতাম আমি ভাইবা বোর্ড আমি দেখছি একটু কষ্ট নিয়ে বলতে হয়, পাওয়ার পয়েন্ট আমি অ্যাড করতে পারতেছি না, আমাকে একটু ইয়ে করে বলতে হচ্ছে।
ডিটেলসটা হচ্ছে আসলে যে পরীক্ষার আমরা ধরি যে কিছু ব্যাকটেরিস্টিক অ্যান্টিবায়োটিক এক্সাম্পল বলো, কিছু ব্যাকটেরিস্টিডাল অ্যান্টিবায়োটিক এক্সাম্পল বলো, দেখছি যে তোমরা অনেক কষ্টে একটা দুটো নাম আসে আসলে। ওদের বইতে সুন্দর করে যদি ক্যাটজাং বলো, সুন্দর একটা ইংলিশ করে দেওয়া আছে, একবার সিরিয়াল করে, বেশি না 3-4টা নাম মুখস্থ করো। কিন্তু দেখলাম যে মানে অনেক চিন্তা করে বলতে হয় এটা। আমি কেন বললাম এটা খুব পেজ একটা কোশ্চেন। তোমরা গাইডবুক কথা যদি বলতে বলো, যেটা আসলে ক্লাসে বলা ঠিক না, বা যদি পরীক্ষায় বলে দিচ্ছ না গাইডবুক ফলো করো, যে ফলো করতে হয় আমি জানি, ওখানে দেওয়া আছে ইজ কারেক্ট। আমি অনেকে দেখে নিয়ে গেছি, এগুলো বললাম ইংলিশ দেখছি, আমি লাগিয়ে দিয়েছি অনেককে ফলো কারেক্ট, সমস্যা নেই। তারপর আমি একটু বলে দিই, ব্যাক স্টাডি ক্ষেত্রে প্রথম যেটা বলতে হয়, নাম্বার ওয়ান, আগে বললাম বিখ্যাত ড্রাগ অনেক আগে ড্রাগ। নাউডেজ যদি বলা হয়, বর্তমান প্রেজেন্স যদি বলা হয় ম্যাক্রোলিডস, ম্যাক্রোলিডস কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক, নট দ্য ব্যাকটেরিওস্ট্যাটিক, মানে এরিথ্রোমাইসিনের ব্যাপারটা আলাদা একটু, সে ভঙ্গিজম বা যদি অন্য কিছু ইরিথ্রোমাইসিন বলো, ক্লাইট্রোমাইসিন বলো, অক্সিথ্রোমাইসিন বলো, কিছুটা ব্যাকটেরিওস্ট্যাটিক। গতবার যেমন আমাদের যে ম্যাডাম আসছিলেন, গতবার মেতেও আসছিলেন, উনি সুন্দর একটা প্রশ্ন ট্রাই করে বসছেন যে আমাকে বলতো যে এই ক্যালিথ্রোমাইসিনটা, বা আমাকে বলতো যে রক্সিথ্রোমাইসিনটা, ইরিথ্রোমাইসিন, এগুলো কি ব্যাকটেরিওস্ট্যাটিক না ব্যাকটেরিওসিডাল। আমি দেখেছি, আমি সরি টু সে, যেখানে আমরা আলোচনা করছি আসলে মোর দেন 80% স্টুডেন্ট কনফিউজ যে কি বলবে তারা আসলে। ভেরি সিম্পল, ইজ দ্য ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এবার চলে আসছে ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক কারা কারা আছে। যদি শুরুতেই বলতে হয় ব্যাকটেরিওসিডাল অ্যান্টিবায়োটিক কাকে বলবো, দিস ইজ দ্য বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। অলরেডি প্রফেসর বিটা ল্যাকটাম জিনিসটা কি, যে যেই পেনিসিলিন অ্যান্টিবায়োটিক্স জানো, যে যেগুলো বিটা ল্যাকটাম ভিন্ন তৈরি করে তাকে হচ্ছে আমরা বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, তার মানে কি পেনিসিলিন। অনেকে দেখছি যে বিটা অ্যান্টিবায়োটিকের নাম বলো চুপ করে আসে, তুমি নিজে কিন্তু উচ্চারণ করছো বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, তারা কেন ভাই কনফিউজ, তুমি মুখস্থ করে আসছো, হুট করে ভুলে গেছো, এখন তুমি বলতে পারতেছি না। যেটা এটা আমরা প্রায় ক্লাস পর্যন্ত বলছি, প্রায় কথাটা বলি যে প্লিজ যে লেনে আসছো এই লেনে মনে রাখতে হবে মাস্ট, বাট শর্ত একটা, বুঝে পড়তে হবে। হ্যাঁ, ব্রেন একটা হার্ড ডিস্কের মতো, ব্রেনের ক্যাপাসিটি অনেক হিউজ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক হিউজ ক্যাপাসিটি দিয়েছে, কিন্তু বাট সবকিছু আমরা মুখস্থ করতে হবে না, বুঝে বুঝে পড়তে হবে। ব্রেন কিন্তু একটা কম্পিউটার সফটওয়্যার মতো প্রোগ্রাম করা থাকে, তুমি যদি হুট করে ক্লিক করে বসে অনেক যে বিকাম ব্রেন অলসো বিকাম হ্যান্ড, তারপরে হ্যান্ড করে বসে ব্রেন কিন্তু হ্যান্ড করে বসে আসে। ব্রেনের একটা পাওয়ার আছে আসলে, আর একটা মেমোরি একটা সিস্টেম আছে, এইভাবে সেট আপ করছে। তুমি যদি এইভাবে সেট আপ না করো, তুমিও আফটার ফিউ ডেজ ইউ অলসো ফরগেট এভরিথিং। আমার রিকোয়েস্ট থাকবে একটু বুঝে মুখস্থ করতে, না কিন্তু হবে না, কিন্তু আমি মনে রাখতে পারবো না। আমরা পরীক্ষাটা বুঝে ফেলি যে কে মুখস্থ করে আসছে না বুঝে, আর কে বুঝে, কে পড়ছে মুখস্থ, মানে মুখস্থ ওষুধ মুখস্থ করে আসছে। ভেরি ইজি বুঝতে পারি, এক কোশ্চেনে বলার ধরন দেখে বুঝতে পারি, এছাড়া আমরা একটু মানে সার্চ করলে বুঝতে পারি। যেখানে ব্যাকটেরিওসিডাল কারা কারা আছে, যদি যেমন ইলেকট্রন তৈরির কথা বললাম, এছাড়া আছে আইসো নিয়ে যায়, ইডেন্টিটি ট্র্যাক আছে, রিফাম্পিসিন, হ্যাঁ আছে পোলিমিক্সিন। আমি বলবো যেগুলো কমন, যেগুলো খুব কম তোমরা পরীক্ষার জন্য আসছে, সেগুলি মনে রাখো। সো আমার রিকোয়েস্ট থাকবে 5টা করে পড়ো ফ্রম ইজ গ্রুপ, ইউ ক্যান মেমোরাইজ ইন দ্য এক্সাম হল 3 মিনিটস। 3টা করে পড়ে আসো, একটা মনে থাকবে, এটা কমন সূত্র। এটা আমাদের কথা না, আমাদের সিনিয়র স্যার বলে গেছে। আমি আমার রিকোয়েস্ট থাকবে এই কথাটা, প্লিজ অ্যাটলিস্ট 5টা করে পড়ে যাবে, তা 3টা করে বলতে পারবো। আচ্ছা, এরপর একটা কথা আছে, প্রায় সময় আমরা এটা ঢুকে যাই না, বিকজ এটা তোমাদের লেভেলে পড়ে না। একটা আমরা বুঝছি কনসেন্ট্রেট ডিপেন্ডেন্ট ফিলিং, আর একটা বলি হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ফিলিং। এই দুটো আমরা পরীক্ষা ইউজ করা হয়, মাঝে মধ্যে ধরে বসি, মানুষের যেটা শর্ট নোট আসে। ঠিক আছে, কনসেন্ট্রেট ডিপেন্ডেন্ট ফিলিং বলতে কি বোঝো এবং টাইম ডিপেন্ডেন্ট ফিলিং বলতে কি বোঝো। আমরা দেখছি অনেকে না খুব পাজেল হয়ে পড়ে, সাইডে কিভাবে বুঝাবো, তবে নামই দিয়ে দেওয়া আছে কনসেন্ট্রেট ডিপেন্ডেন্ট ফিলিং। তার মানে কি, এই ড্রাগটা যে ব্যাকটেরিয়া কিল করবে তার পার্টিকুলার আমাদের সেই প্লাজমাতে একটা পার্টিকুলার কনসেন্ট থাকতে হবে, তাকে আমরা বলছি কনসেন্ট্রেট ডিপেন্ডেন্সি। আর টাইম ডিপেন্ডেন্সি বলছি আমরা যেটা একটা সময়ের উপর ভিত্তি করে সে ব্যাকটেরিয়া কিল করবে, কত সময় কাজ করলে কত সময় কিল করতে পারবে। ইটস ভেরি সিম্পল অ্যান্সার। এটা কনসেন্ট্রেট যদি এক্সাম্পল বলা হয়, বিখ্যাত একটা ড্রাগ আছে, প্রায় আমাদের সারা মনে রাখতো, আমাদের একটা পার্টিকুলারলি দিস ইজ দ্য অ্যামাইনো গ্লাইকোসাইড। এই ড্রাগগুলো কি করে, কনসেন্ট্রেট ডিপেন্ডেন্ট কাজ করে। তার মানে কি দাঁড়ালো, এই ড্রাগগুলো কাজ করতে হলে সে এজেন্টের
প্লাজমাতে তার একটা পার্টি এমন থাকতে হবে। এবং একটু কথা বলতে হয় প্রশ্নের ক্রমে যে এটা হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিকের বড় একটা ফেলাস, শুধু অ্যান্টিবায়োটিক ক্ষেত্রে না, সব জায়গার ক্ষেত্রে। কিন্তু আনফর্চুনেটলি আমরা কি করি, আমরা অনেক সময় ভুল কনসেন্ট্রেটর দিয়ে বসি। ফর এক্সাম্পল usually আমরা বলছি কাছে ক্লিনোস অফ প্রোক্লিনোস কোন সিপ্রোক্সিন আমরা ফর অ্যাডাল্ট পারসন যেটা বলি বা ফর চাইল্ড আমরা দিন দুবার করে বুস্টার দিই। ফর অ্যাডাল্ট আমরা বলে দিই 500 মিলিগ্রাম করে দিন দুবার করে খাবে, তার মানে পার ডে সে পাচ্ছে 1 গ্রাম। এখন তুমি সেটা কি করলা, আর অ্যাডাল্ট বলতে আমরা কিন্তু বলে দিই প্রায় সময়, অনেক অ্যাডাল্টের মিনিংটা বোঝে না, যেটা আসলে প্রত্যেকটা ড্রাগে পার কেজি ওজন হিসাব করে তারপরে বলে দিই আমরা একটা অ্যাভারেজ হিসাব থাকে যে ওর বয়স 13, ওর বয়স 15, ওজন প্রায় 59-60 কেজি, সে অ্যাডাল্ট ডোজ পাবে। ইটস ভেরি সিম্পল ফেনোমেনন। আমরা ইউ হ্যাভ টু গেস। যে বলেছে আমার গেস করার ক্ষমতা নেই, ঠিক আছে, ইউ ক্যান ক্যালকুলেট বডি ওয়েট এন্ড এজ, দেন ইউ ক্যান মেক দ্য ডোজ। বাট ইউজুয়ালি আমরা ধরে এরকম হয়ে আসে। হ্যাঁ, তোমার কাছে একটা 16 বছরের বা 15 বছরের বাচ্চা একটা ছেলে আসছে, বাচ্চা বলছে বিকজ ডাব্লিউ অনুযায়ী চাইল্ডের হচ্ছে আপনাদের 18 ইয়ার্স ওল্ড, যাই হোক আসছে, তার ওজন 60 কেজি। আসলে অনেক বাচ্চা অনেক হাই বেশি ওয়েট, তুমি তাকে দিয়ে রাখলা 250 মিলিগ্রাম করে, তাহলে কি এটা কাজ করবে? কাজ করবে না। সেটা কাজ করলোই না, পাশাপাশি একটা ক্ষতি করলো, একটা খাদ্য তুমি দিবে সেটা কাজ করবে না। সো ফর দ্য অ্যান্টিবায়োটিক, not only antibiotic but also the other drugs, but antibiotic is very much sensitive things, যে এইটার ক্ষেত্রে তুমি তুমি অবশ্যই ডোজটা মেনটেন করে দিতে হবে, আদারওয়াইজ ফল ইন ট্রাবল। যাক, এটা আমরা ড্রাগ রেজিস্ট্যান্স থেকে আলোচনা করবো, একটু বিষয়ে আলোচনা করবো। তো এমন একটা গুলো কাজ করে বা কিল করে অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা। টাইম ডিপেন্ডেন্ট কিলিং যদি কমনলি যেটা বলতে হয়, মোস্ট কমন যে বিটা ল্যাকটোন অ্যান্টিবায়োটিক্স, এরা সময়ের সঙ্গে কাজ করে। আরেকটা ব্যাপার জানেন বিখ্যাত হচ্ছে এজিথ্রোমাইসিন, এটা আমরা বলবো ফর দ্য পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টস। ওখানে ওটাও যত সময় যাচ্ছে তত সে ভালোভাবে কাজ করতেছে আসলে। সো আমরা এটা পরীক্ষা দেন জাস্ট ভাবে ভালো মার্কস পাওয়ার জন্য, যে ডিভিশন কি বোঝা আসলে। অনেকে দেখলাম যে আমি দেখছি ক্লাসে, আমি অনেক অনেক বাংলায় এমনি বলছি, তাও দিদিকে হচ্ছে কনফিউজ। সো কনফিউশনের কারণ না, এটা বলা আছে কনসেন্ট্রেশন, বলা আছে টাইম, মানে একটা সব কনসেন্ট্রেশন সঙ্গে মিলে কাজ করবে, একটা হচ্ছে সময়ের সঙ্গে মিলে কাজ করবে। আচ্ছা, এরপরে চলে আসো এমআইসি এন্ড দ্য এমবিসি। এটা তোমাদের শর্ট নোট আছে পরীক্ষা। এমআইসি মানে হচ্ছে কি মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন, আর এমবিসি বলছে হচ্ছে মিনিমাম ব্যাকটোসিডাল কনসেন্ট্রেশন। তাহলে একটা বলছে যেটা হচ্ছে ইনহিবিটরি, একটা বলছিল সাইডাল, একই কথা কিন্তু। অর্থাৎ মিনিমাম বল যে লোয়েস্ট কনসেন্ট্রেশনে একটা ড্রাগ বা একটা অ্যান্টিবায়োটিক ক্যান ইনহিবিট দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া, তাকে আমরা বলছি এমআইসি। এমবিসি যদি বলা হয় কি যে লোয়েস্ট কনসেন্ট্রেশনে একটা অ্যান্টিবায়োটিক ক্যান কিল দ্য ব্যাকটেরিয়া, তাকে আমরা বলছি এমবিসি। সো পরীক্ষা জানতে চাই হোয়াট ডু ইউ মিন বাই এমআইসি, হোয়াট ডু ইউ মিন বাই এমবিসি। বলতে পারো এটা ইম্পর্টেন্টটা কি? ওই যে একটা কথা আগে বলে ফেলছিলাম একটু, যে এই যে ব্যাপার বলছি যে যে তোমাকে ডোজটা ঠিক রাখতে হবে, যে কতটুকু। হ্যাঁ স্যার, আমি আসলে ডোজটা কম দিয়ে ফেলছি স্যার, কারণ মানুষটা বয়স কিন্তু আসে অনেক লিনেন্ট থিং, তাকে দিই আমি কতটুকু কম দিচ্ছি। যদি তার চেয়ে তুমি যদি এমবিসির চেয়ে কম দাও, তাহলে সে ব্যাগটা ক্লিক করতে পারবে না। তখন যদি এমআইসির চেয়ে কম দাও, তাহলে সেটা গ্রোথ কমাতে পারবে না। সো তোমাকে একটা you have to measure the minimum concentrations. যদি এই কথাগুলো আমরা আলোচনা করি, ডিসকাস করি অন দ্য অ্যান্টিবায়োটিক্স, আনফরচুনেটলি অ্যাজ এ ফার্মাসি বলতে চাই এই কথাগুলো, এই এই কি বলবো, যেটা এই ফর্মুলাটা শুড বি অ্যাপ্লাইড ফর অল কাইন্ডস অফ ড্রাগস। তাহলে কিন্তু আমাদের আর ড্রাগের অ্যাবিউজ হয় না, ড্রাগের মিসইউজ কিন্তু আমরা করি। এনিওয়েজ, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং আমাদের আসে কি তোমার কার্ড দেওয়া আছে আসলে। আচ্ছা, এরপরে একটু চলে আসি। আচ্ছা, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট যেটা বললাম, আমি আগে বলে দিই পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট যেটা অনেকবার পিএই বলে, এটা না পারলে ফেল করবো না। এই কথা যদি আমি ক্লাসে বললে আজকে যে পুরো যে বললাম, যে এটা এটা অনেকে ঘাবড়ে যায়, বাট ইটস ভেরি সিম্পল থিং।
যে কথা কেন বলো, অনেকে যদি ভয় পেয়ে যায়, যেমন বললাম দে ক্যানট টেক দ্য প্রেশার, দরকার নেই, ঠিক আছে স্যার আমি ভালো, ইটস ভেরি সিম্পল। নাম হচ্ছে কি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট মানে কি, তুমি একটা পেশেন্ট কিন্তু দিয়ে ফেলছো গতকাল বা তার আগের দিন, পরশু দিন দিয়ে ফেলছো, ইফেক্ট আজকে পাবে। অ্যান্টিবায়োটিকটা দেওয়ার পরে এটা যখন কাজ শুরু করে দিচ্ছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ আসলে। বাংলায় ভাগ করতে ভেঙে বলো তো এটাই বলা, আমরা এটাকে বলছি আমরা পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। আর ইংলিশে বলতে বলো is nothing in persistence of suppression of bacterial growth after repeat exposure to antimicrobial agent is called post antibiotic. PA is equal to P minus C. P for time, C for concentrations. প্রথম তিনটা বলছে যে যেই তিনটাতে ড্রাগটা শুরু করে দিয়েছে, আর সিতে বলেছে যে কতটুকু সময় পড়ে গেছে ড্রাগটা তারা পিকে কনসেন্ট্রেশনটা চেঞ্জ করতে পারবে। পরীক্ষায় এটা আমরা যারা পারবা দে উইল গেট দ্য গুড মার্কস। ঠিক এই কথাটা কেন বলে পর এরিথ্রোমাইসিনের ক্ষেত্রে কি আমরা দেখছি যে এরিথ্রোমাইসিনটা একটা সময় পরে গেছে কাজ শুরু করতে। সো তোমাকে মানে এটা বুঝা যায়, আমি তো অনেকে ঢুকে আসবে স্যার আমি তো আজকে 2 দিন হয়ে গেল ওষুধটা খেলাম স্যার, আসলে ঠিক মতো এখনো স্যার মানে ভালো হচ্ছে না আসলে। কেন বারবার বলে যে এরিথ্রোমাইসিনের কথাটা, নাও ডেজ ওয়ার্ড ইউজ করছি ফর অল কাইন্ড অফ পারপাসেস, ডায়রিয়া বলো, মানে এনি কাইন্ড অফ ইনফরমেশন বলে আমরা ইউজ এরিথ্রোমাইসিন। খুব আমি এক কথা আমি সরি করছি এর ব্যাপারে বলতে চাই, যেটা আমরা খুব অ্যাবিউজ করছি, আমরা খুব মিসইউজ করতেছি আসলে এরিথ্রোমাইসিন। এবং এটাই কারণে মনে হয় যে যখন কোনো পেশেন্ট ড্রাগ দিলে বলতে হবে যে ইউ জাস্ট গিভ মি ওয়ান ডে, অ্যাটলিস্ট ওয়ান ডে সময় দেন, দেখবেন ইনশাল্লাহ আজ সকালে খেয়েছেন তো কাল সকালের মধ্যে দেখবেন ভালো একটা এরিথ্রোমাইসিন একটু সময় নিয়ে কাজ করতে হয়। ওটা ওর প্লাজমা এটা লাগে তার এই কনসেপ্ট হলে সে ভালো কাজ করতে পারে। পরীক্ষা যেটুকু জানতে চাই জিনিসটা কি আসলে, নাথিং মিন্স। তারপরে অনেকে ভয় পেয়ে যাও, ঠিক আছে, আমি বলবো যে একটু বাংলা অর্থ বুঝে পড়ো, ভেরি এটা আমার জাস্ট ভেবে জাস্ট জিজ্ঞাসা করি যে হোয়াট ডু মিন বাই পিএ, আমাকে একটু বুঝিয়ে বলো, বাস নাথিং মিন্স। এরপর একটু আলোচনা করব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে, এটা একটু জানা দরকার আছে আসলে। হোয়াট ডু মিন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যদি ক্যাটজিংয়ের ভাষা বলতে যাই তাহলে when inhibitory or killing effects of antibiotic cannot be achieved without toxic effects to host cell is called antibiotic resistance. অর্থাৎ বাংলা অর্থ ভেঙে বলি যে একটা অ্যান্টিবায়োটিক বা একটা ড্রাগস এজেন্টস হোস্ট সেলের টক্সিক ইফেক্ট পর্যন্ত না পৌঁছা পর্যন্ত সে কাজ করতে পারছে না, তাকে আমরা বলছি তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আর যদি ভেঙে বলতে চাই, তুমি একটা ড্রাগ খাচ্ছ বা দিচ্ছ পেশেন্টকে তার ভালো হওয়ার জন্য, সে ড্রাগটা থেরাপিউটিক ডোজে সে কোনো কাজই করতে পারবে না, অথবা সে ইফেক্ট তৈরি করতে পারবে না আনটিল আনলেস তুমি তাকে এমন ডোজে দিলা যেই ডোজে গিয়ে সে কিন্তু ভেতরে কাজ করতে পারবে, বাট আলটিমেটলি তোমার জন্য সে টক্সিক ইফেক্ট তৈরি করবে। এটা কি লাভ হবে? কোনো লাভ হবে না। এটাকেই এটাই হচ্ছে এন্টি রিলেশনশিপ বড় একটা আমাদের বলবো যে আমাদের আমাদের একটা লিমিটেশনের জায়গা, যে আমরা অ্যান্টিবায়োটিক যদি পুনঃ রেজিস্ট্যান্স হয়ে যায় আর বলে দিয়েছো কেন ড্রাগ you cannot use the drugs for the second time in your lifetime. কেন পারবো না? এটা যদি বুঝে দাও সে কোনো কাজই করবে না। আচ্ছা কখন কাজ করবে? সে তখনই কাজ করবে যখন তোমার কি হবে, অ্যান্টিবায়োটিক তোমার শরীরের প্রডিউস টক্সিক আমাদের দরকার নাই কোনো আসলে। আচ্ছা নাও দ্য কোশ্চেন ইজ রেজিস্ট্যান্সের মেন কারণগুলো কি আসলে? অনেক বইতে অনেক কথা লিখছে আসলে, বাট আমরা যদি WHO অনুযায়ী বা যেমন যে সিম্পলি বলতে চাই তিনটা মেন কথা হচ্ছে যে ন্যাচারালি রেজিস্টিভ স্ট্রেন, আমি ব্যাখ্যা করে আসতেছি। সেকেন্ড যেটা বলি স্পন্টেনিয়াস মিউটেশন, থার্ড যেটা বলি ট্রান্সমিশন অফ রেজিস্ট্যান্স জিন ফ্রম আদার অর্গানিজম থ্রু প্লাজমিড অর ব্যাকটেরিয়া। তিনটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেন কারণ অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। প্রথম যেটা বলছি আমরা
ন্যাচারালি রেজিস্ট্যান্ট সিস্টেম, অর্থাৎ এটা আগে থেকে হয়ে আসছে, এটা এটা কাজ করবে না তোমার শরীর। কেন কাজ করবে না সেটা কারণ আছে। ফর এক্সাম্পল অ্যান্টিবায়োটিকটা, এই অ্যান্টিবায়োটিকটা ফর এক্সাম্পল এই নেচার হচ্ছে এই অ্যান্টিবায়োটিক কাজে করতে পারে ওনলি এগেইনস্ট দ্য গ্রাম নেগেটিভ অর্গানিজম। ফর এক্সাম্পল এখন তুমি তাকে দিয়ে রাখছো গ্রাম পজিটিভ, তাহলে সে কাজ করবে? কাজ করবে। এটা ওর দোষ না, এটা তোমারও দোষ না, তুমি রং চয়েস করছো। আমরা এই কারণে কিন্তু আমরা সবসময় প্রিফার করতে আমরা কি করি যে আমরা আগে কোন জায়গায় ইনফেকশনটা আমরা আগে চিন্তা করি। যেমন ফর এক্সাম্পল আমাদের যদি ওরাল ক্যাভিটিতে কোনো ইনফ্লামেশন হয় বা ইনফেকশন হয়, আমরা কিন্তু সেখানে অলওয়েজ ট্রাই টু দ্য কম্বিনেশন ফর্মুলেশন অফ অ্যান্টিবায়োটিক। তার মানে কি আমরা চেষ্টা করি এখানে গ্রাম পজিটিভও দেওয়ার, গ্রাম নেগেটিভও দেওয়ার। কেন? আমাদের মুখের উপরিভাগে থাকে বেসিক্যালি গ্রাম পজিটিভ অনেকটা বেশি, বাট ইফ ইউ গো দ্য ক্যাভিটি সেখানে বেশি থাকে কিন্তু গ্রাম নেগেটিভ। সো ইউ ডোন্ট নো যে আমার কিন্তু তারা ইনফেকশন হচ্ছে। হ্যাঁ, বোঝা যায়, তাহলে সেখান থেকে আমরা সোয়াব নিই বা কাগজ সেন্সিটিভিটি করি, উই ক্যান সি দ্য অর্গানিজমস। এটা একটা ডিফিকাল্ট সাম, আমাকে বলতে পারো সবসময় এটা করা যায়, করার দরকার হয় না। সে কোনো সময় বলতে পারো যে মশা মারতে কামড়ানোর ব্যবস্থা করতে হয় যখন সেগুলা সেপ্টিসিমিয়া গ্যাস কন্ডিশনস আমাদের করতে হয়, আদার দরকার নেই আসলে। তারপর পেলভিক ক্যাভিটি, আর জানি এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমার থাকে গ্রাম নেগেটিভ অর্গানিজমস। ইউরিনারি ট্র্যাক্ট গ্রাম নেগেটিভ অর্গানিজমস, আমরা জানি এগুলো। So আমরা এখানে চোখ বন্ধ করে আমরা যেগুলো যে অ্যান্টিবায়োটিক গুলো অ্যাক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ আমি কাজ করে দিই। বাট এখানে আমি আমার হচ্ছে পেলভিক, ফর এক্সাম্পল আমার হচ্ছে ইনফেকশনস, আমি তাকে যদি দিয়ে রাখি গ্রাম পজিটিভ কাজ কাজ করবে, কাজ করবে। এগুলো হচ্ছে ন্যাচারালি রেজিস্ট্যান্স, যেটা ওগুলো কাজ করবে না। সেকেন্ড যেটা আসো স্পন্টেনিয়াস মিউটেশন, দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এবং যার কারণে যেটা হচ্ছে যে আজকে আমরা স্টিল নাও, আজকে এত বছর পরে সময় কিন্তু আমরা এইচআইভি এইডস এর বিরুদ্ধে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারি। এই অর্গানিজমটা কিন্তু স্পন্টেনিয়াস মিউটেশন হয়ে থাকে আসলে। এবং একটু কষ্ট বলতে হয় যে আমাদের দেশে প্রেক্ষাপটে যায় না কথাটা, এটা বাইরের দেশে গুলো হচ্ছে যে the patients who are died from not suffering, মারাই যাচ্ছে ফর দ্য সেপ্টিসিমিয়া বা সেপ্টিক শকে, তারা দেখছি ফিজিশিয়ানদের যে তারা অনেকবার এই পেশেন্টের টিস্যু থেকে বা ব্লাড নিয়ে স্যাম্পল নিয়ে তারা যদি সিএস এগিয়ে নেন, এগিয়ে সিএস মানে কার্টিসিবিলিটি টেস্ট এগিয়ে নেন, বাট সকালে আজকে এক ধরনের পাচ্ছে, দুদিন পরে এক ধরনের পাচ্ছে আসলে। আবার এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে, তাহলে ও চেঞ্জ হয়ে যাচ্ছে আসলে। এবং এটাকে আমরা বলছি স্পন্টেনিয়াস মিউটেশন ইফেক্টস। এটা খুব ডেঞ্জারাস জিনিস, এটার কারণে আমরা কিন্তু কিছু করতে পারি না। এনিওয়েজ, এটা আমাদের আলাদা না করুক, এটা এটাও বলতে পারো যে এটা লাকি বলতে পারি আমাদের সেটা কম ঘটনা ঘটছে, আমাদের সেটা কম ঘটনা ঘটছে। আর এই কোভিড এর বিরুদ্ধে কথা, কোভিড সম্পর্কে নতুন ভাইরাস, এটা আসলে একটু সময় পর ভ্যাকসিন তৈরি করে, এটা এখনো নট ফর দ্য স্পেশাল মিউটেশনস, বাট এটা আসলে আমাদের আমাদের যারা বিজ্ঞানী আছে, ভ্যাকসিন বিজ্ঞানী আছে, সায়েন্টিস্ট, তাদের সময় দিতে হবে তৈরি করতে। বাট দেওয়ার পরেও আল্লাহ দিলে মোটামুটি যেটা দেখলাম ইয়েতে ল্যান্ডসেটে যেটা আসতেছে অনলাইন, দেখলাম যেটা যে ইনশাল্লাহ অক্সফোর্ডে যেটা ট্রায়াল হচ্ছে অলরেডি শুরু হয়ে গিয়েছে আসলে ফর দ্য 48 আওয়ার্স বিফোর। এবং ব্রাজিলে যারা 2000 ওরা প্রথমত বিদ্যুৎ, ওদের উপর প্রথম এটা প্রয়োগ করছে, যেহেতু ব্রাজিল অবস্থা খুব খারাপ, ওরাও খুব রাজি হয়ে গেছে আসলে। দেখা যাক কি অবস্থা ইনশাল্লাহ। দিস ইজ দ্য থার্ড ফেজ, এবং অলরেডি এনিমেলস এর এগেইনস্টে ওরা যেটা দে গট দ্য 100% এফেক্টস অফ দিস ভ্যাকসিন, ধারণার উপর দিয়েছিল তারা 100% কাজ করছে আসলে। কারণ আশাবাদ ইনশাল্লাহ কিছু একটা হবে ইনশাল্লাহ এই মাসের মধ্যে, হয়তো বা জুলাই ফার্স্ট উইকের মধ্যে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর ছিল থার্ড, transfer of resistance gene from other organisms through plasmid or bacteriophage. This is very much important. এটা আমাদের দেশে খুব বেশি হচ্ছে। This is the মানে কি বলবো, যেটা কমন মোস্ট for in our countries. আমাদের দেশের মায়েরা বা গ্রামে যদি যাও, শহরের পর আসে কিন্তু গ্রামে এটা বেশি হয়, শহরে হচ্ছে এটা ভুল কথা। যে কমন এক্সাম্পল দিই, কমন সবচেয়ে বেশি দুঃখ বলতে চাই, দিস দ্য মেট্রোনিজম, তোমার পরিবেশ অলরেডি জানো, অলরেডি বললাম যে এই ড্রাগটা দিনে 3 বার দেওয়া হয়। বইতেও লেখা আছে মিনিমাম 5 days ইউ হ্যাভ টু কন্টিনিউ দ্য ড্রাগ। আনফরচুনেটলি এটা খুব ভালো কাজ করছিল ফর দ্য এন্টার হিস্টোরাইটিক্যাল রুল, যেটা আমাদের এই মেডিসিন যেটা বললে।
কিন্তু আমরা কি করলাম, যখন এরা ভালো কাজ করা শুরু করছি একটা যে ম্যাজিক বুলেট, আমি তো স্যার আজকে সকালে স্যার কি হয়েছিল, কালকে স্যার একদিন খাইছি ভালো হয়ে গেছি, আচ্ছা খেলাম না। এবং আমার ভিতরে একসাথে আমি দুঃখ নিয়ে করতে চাই, আমার লজ্জা লাগে যদি অনলাইনে কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে, বাইরের মানুষ শুনে হাসবে। আমি সরি টু সে, আমি অনেক ডক্টরকে দেখছি 3 দিন হয়েছে, আরে বন্ধ করে দেন না, বাদ দেন, ভালো হয়ে গেছে, এটা খেলে সমস্যা আসলে এত কনস্টিটিউশন হয়, অ্যাসিডিটি হয়, এটা বলা যাবে। তুমি যেহেতু খাইছো, তোমাকে এটা দোষটা কমপ্লিট করতে হবে। এবং যার পরিণতি দেখো আছে, কিন্তু মেকানিজমটা অনেক বিরুদ্ধে কাজ করছে না। তুমি যারা ফাইনালে উঠবে, যাবে গাণিতে পড়বা, গাণিতে দেখা যাচ্ছে এখন মাসে বক্তব্য বইতে, ইন কেস অফ সেপ্টিসিমিয়া তারা ইউজ করে GAM, জি ফর জেন্টামাইসিন, এ ফর অ্যামোক্সিসিলিন, এম ফর মেট্রোনিডাজোল, অ্যান্টিবায়োটিক। বাট এটা এখন আমরা ইউজ করতে পারছি না। অলরেডি উই মেড দ্য রেজিস্ট্যান্স দিস অ্যান্টিবায়োটিক্স ফর দ্য অ্যাবিউস, নট ফর দ্য মিস ইউজেস। আমরা এখনো বুঝি না আমাদের কোনটা ফুড পয়জন, কোনটা আমস্য। আজকে আমার 3 বার টয়লেট হতেই পারে, সেটা বাথরুম হইতে পারে, ইট ডাজন্ট মিন যে আমার ই হয়ে গেছে, ডিসেন্ট্রি বা ডায়রিয়া হয়ে গেছে। আমার ফুড পয়জন হতে পারে। ফুড পয়জন হলে কি হয়, জিনিসটা বেরোতে দেন, বের হয়ে গেলেই আপনি ভালো হয়ে যাবে। আনফরচুনেটলি আমরা এটা মিসইউজ করে patient। তারপর চলে আসো সিফ্রিক্সিলিন। এটা সবচেয়ে বেশি লেটেস্ট, যেটা বলতে চাই লাস্ট 10 years এখন না। এটা একটা মানে কি বলবো, এই এই অ্যান্টিবায়োটিক অনেক অনেক ভালো কাজ করছিল আসলে, এগেইনস্ট দ্য ইনফেকশন বলো, এগেইনস্ট দ্য ডিসেন্ট্রি বলো, এগেইনস্ট দ্য ডায়রিয়া বলো, ইনফ্যাক্ট এগেইন অলসো দ্য নিউমোনিয়া। কিন্তু আমরা কি করলাম, এটাকে আমরা এতটাই অ্যাবিউজ করলাম, আমরা এটা এতটাই মিসইউজ করলাম, নাউডেজ এটা 98% রেজিস্ট্যান্স। তুমি আমার দিতে ভয় পাই, যে বললাম, যেটা বললাম যে জেনেটিক মানে রেজিস্ট্যান্স আর জেনেটিক ট্রান্সমিশনস। ওই যে মা এটাকে খাইছে 3 দিন 4 দিন বন্ধ করে দিচ্ছে, কারণ মেয়েদের রিকারেন্ট ইউটিআই হয়, যখন ভালো কাজ করে ইনফেকশন। প্রথমবার ঠিকই 7 দিন খাইছে, সেকেন্ড টাইম 5 দিন খাইছে, পরবর্তী 3 দিনকে রেখে দিচ্ছে, প্রথম দিন আবার এটি হয়েছে, আবার 5 দিন খাইছে, কাজ করছে না, আর রেজিস্ট্যান্স। এই সিফ্লোক্সিন হচ্ছে the most common example of the genetic transmission of resistance in our country, but in Bangladesh. Second, also the metronidazole. আমি দেখছি হিস্ট্রি অনেক, আমি যখন চেম্বারে যাই মোটামুটি টুকটাক, আগে এখন তো বন্ধ, আমি খুব কথা বলি, কারণ তুমি হয়তো বুঝতে পারছো আমার ক্লাস শুনে যে আমি খুব কথা, অনেক বেশি কথা বলতে পারি, কারণ আমি একটা ইংলিশে বলতে পারি। অনেকে আবার আমার বাসায় আমাকে যেটা বলে যে এটা ব্যাড হ্যাবিট, বাট আমি বলবো এই যে ডক্টর হ্যাভ টু টক অ্যান্ড টক, অনেক কথা বলতে হবে, পানি খাবে, কথা বলতে হবে, কথা বলে গলা শুকিয়ে যায়, পানি খেতে হবে বেশি বেশি করে। যেটা হচ্ছে যে কথা বলে হিস্ট্রি নিতে হবে, তারা ওষুধের নাম বলতে পারবে না। আপনি ট্যাবলেট খাইছেন, 2-3 বার খাইছিলেন, আসলে এরকম ওষুধটা, হ্যাঁ কোনটা বলবে, হ্যাঁ আমি খাইছি আসলে, আমাকে নাম বলতে পারে ভেরি গুড, বলতে পারে না। ইউ মাস্ট, যেটা বললাম দুঃখ নিয়ে বলতেছি যে আজকে আমরা অল রেজিস্ট্যান্স। লেটেস্ট যেটা বলতেছি আরো দুঃখ নিয়ে দিতে, অ্যাজিথ্রোমাইসিন। আমি যখন পড়াইছি তোমাদের ক্লাসে, অ্যাজিথ্রোমাইসিন ইন কেস অফ ডায়রিয়া, এটা বলা আছে, যেটা ইন কেস অফ ডায়রিয়া সুন্দর করে ক্যাট জায়গায় ব্লক করে লেখা আছে, যে এটা যদি ডায়াবেটিস দেওয়া হয় অ্যাডাল্ট পারসন, এটাকে লোডিং ডোজ দিতে হবে। লোডিং ডোজ মানে কি হচ্ছে, আমরা যদি দিনে 1 টাকা করে 500 মিলি পাওয়া যায়, মানে দিনে প্রথম দিন সে 2 টাকা খাবে একত্রে 1 গ্রাম খাবে, পরের দিন থেকে সে 1 করে খাবে। হ্যাঁ, এই মাসে বুঝে ফেলাসি আছে, কি ফেলাসি আছে এখানে বলা আছে, ইন কেস অফ ডায়রিয়া 3 দিন ইউজ করেন, ইন কেস অফ এন্টিকিউ আপনি 7 থেকে 10 দিন ইউজ করেন, ইন কেস আপনি 5 দিন ইউজ করতে পারেন। বাট বাট তুমি যদি ল্যান্ডসেটে যাও, তুমি যদি রিভিউশন ভালো করে একটু দেখো, লিখে দিচ্ছে যে ইটস বেটার টু সে টু ইউজ দ্য এরিথ্রোমাইসিন at least for at least for 5 days in case of diarrhea or any other GIT disease, not the enteric fever. মুশকিল হচ্ছে কোয়াকটা কি করছে, পেট খারাপ, ঠিক আছে আপনি 3 দিন খান, 3টা নিয়ে যান, ওই ধরুন বুঝতে দেয়ই না, 3টা নিয়ে যান, 3 দিন খাইছে ভালো হচ্ছে না, ঠিক আছে আরেকটা খান, আর 2টা খান। আমি এমনও দেখছি যে এই মেশিনকে 3 দুবার দেওয়া আছে আসলে। সো একটা মনে রাখবা, যে তুমি মিসইউজ করো তাহলেও প্রবলেম, ইফ ইউ মেক ইট অ্যাবিউজ তাহলে কিন্তু প্রবলেম, দুটোই প্রবলেম। কিন্তু কেন অ্যাবিউজের প্রবলেম হচ্ছে, অ্যাবিউজ ওভারডোজ, যেটা বলতে আমি হচ্ছে আসলে, তুমি যদি ফর ডায়রিয়া, ফর এক্সাম্পল ফর ডায়রিয়া
ডায়ের অবস্থা খারাপ, আচ্ছা ঠিক আছে দেন ভিডিও করে দেন, কেন অবস্থা খারাপ বলতেছেন ভিডিও করে খারাপ, তার দ্রুত ভালো যাবে সে। তুমি তাকে কি করলে, হ্যাঁ ভিডিও করে দিচ্ছ প্রথম দিন দেওয়া ভেরি গুড, বাট কি করলা, ভিডিও করে দিচ্ছ সকালে একটা রাতে একটা। আচ্ছা আপনি 5 দিন 10টা খেয়ে ফেলছে। সো যদি তাকে পরবর্তীতে এই পেশাতে ফার্দার ডায়রিয়া হয়, তুমি তাকে যদি আবার সেই একটা করে দাও, এটা কাজ করবে না। কারণ তুমি তাকে ধরে নিতে হচ্ছে কাজ করে একটা বড় ভুল, but না করতে পারে, পসিবিলিটি মোর। আমি কথা বলি একটু কেন বুঝতে, তোমার সব পড়া হয়ে গেছে, একটু কেন বলি কথা আর বলা তো শুরু করবো না। আর মেডিসিন এগুলো নিয়ে আলোচনা তো করবো, মেডিসিন বলবো যে এই ড্রাগ দেওয়া যেতে পারে, বাট they don't describe about the dose. এটা কোনো কাজও না, যে মেডিসিন ডোজ দিচ্ছি না এটা সাদা, কারণ মেডিসিনটা সাদা ধরে নিবে তুমি এইসব দিনে আসছো কেন খাওয়া করে। সো রিকোয়েস্ট থাকবে যে অ্যান্টিবায়োটিক আমরা অবশ্যই খাবো, বাট বিফোর দিস যেটা আমার এই ইনগ্রিডিয়েন্ট আমার জন্য ইন্ডিকেটেড কিনা, আমার লাগবে কিনা, ইউ মাস্ট কনফার্ম। আদারওয়াইজ এই অ্যাবিউজ করবা, মিসইউজ করবা, লং টার্ম ইট বিকাম রেজিস্ট্যান্স। আমি আল্লাহর কাছে রহমত বলতেছি, আমি আমার জীবনে খুব কম অ্যান্টিবায়োটিক খেয়েছি আসলে। আমার যখন থেকে বুঝি যে এটা ওষুধ, আমার মনে করে আমি অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে ইনশাল্লাহ। এখনো খাই না, যদি ঠান্ডা লাগে ঠিক করে, ঠান্ডা লাগে আমি ট্রাই করি যে গরম চা খেতে মন্থন নিতে, বাট নেভার ইউজ অ্যান্টিবায়োটিক্স, ইভেন কি অ্যান্টিহিস্টামিন আমি নেই ইনশাল্লাহ। তো ইন্দ্রিয় তৈরি করতে হবে আসলে। এনিওয়েজ মোটামুটি পরীক্ষা যেটা আসে এখানে রেজিস্ট্যান্স সঙ্গে যেটা আসে, যে রেজিস্ট্যান্স শর্ট নোট আসে, যে শর্ট নোট করে আসে মাস্ট এট ফার্স্ট রাইট দ্য ডেফিনিশন অফ ইনজুরি রেজিস্ট্যান্স, যদি কি বলতো, তারপরে মেকানিজম অফ রেজিস্ট্যান্স, তিনটা কথা বললাম। এছাড়া অনেকগুলো বই লেখা আছে, but এই পয়েন্টে তোমাকে ইউ মাস্ট টাচ দিস 3 পয়েন্টস উইথ এক্সাম্পল। আর যাদের ইংলিশ স্কিল, ইংলিশ রাইটিং স্কিল আছে ভালো, তারা প্লিজ একটু এই মাস্টারকে একটু মানে একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য বা একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি তোমাদের মার্কস কম থাকবে 2.5 or 3 ম্যাক্সিমাম। এরপরে একটা জিনিস প্রায় সব মাসের পরীক্ষাতে, সুপার ইনফেকশনস, এটা রেজিস্ট্যান্সের সঙ্গে একটু হোয়াট ইজ সুপার ইনফেকশনস, এটা ডিফাইন করতে বলি যে এভিডেন্স অফ নিউ ইনফেকশনস ডিউরিং অ্যান্টিমাইক্রোবিয়াল থেরাপি ইজ কল্ড সুপার ইনফেকশনস। অবশ্যই মাস্ট রাইট দ্য ডেফিনেশন অফ সুপার ইনফেকশনস। মেকানিজম কিভাবে হচ্ছে আসলে, যে কোনো একটা অনেকগুলো কমন মেকানিজম আসছে হওয়ার, বাট যেটা মেন কথা হচ্ছে যে আমার যখন কোনো অ্যান্টিবায়োটিক দিই, এটা আমাদের বড় স্পেকট্রাম, হরমোনাল যে স্পেকট্রাম, প্রতিবারে বড় নেরো, বা যদি বড় ক্ষেত্রে যদি বলি, তাহলে কি করে বেশি ডোজ দেওয়ার ফলে আমাদের শরীরে নর্মাল ফ্লোরা থাকে সেগুলো কিল করে ফেলে বা ডিস্ট্রয় করে ফেলে। এর ফলে কি হবে, তুমি একটা ড্রাগ দিচ্ছ আমি ভালো হওয়ার জন্য, এবং ভালো করতে এবং এতই ভালো করে ফেলছো যে তুমি আমার ভালোটাকে মেরে ফেলার চেষ্টা, মেরে ফেলছো, সঙ্গে ট্রাই করছো খারাপটাকে মেরে ফেলা। এর ফলে কি অনেক সময় ভালোটা মেরে ফেলার ফলে খারাপটা যে ফ্লোর থাকে দে বিকাম আপার হ্যান্ড। সো ঘটনা উল্টা ঘটে যায়, ভালো করার জন্য দিচ্ছ এটা তুমি আরো খারাপ করে ফেলতেছো। এবং আমি এটাকে বলছি সুপার এই জন্য একটা বাংলা কথা বলা যে বেশি ভালো ভালো না, ঠিক ড্রাই করতে তাই যে বেশি ভালো ভালো না। হয়তো অকারণে হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, তুমি যেটা বলো যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত না, অপ্রয়োজনীয় কোনো ড্রাগ অ্যাড করা উচিত না, যেটা না হলে না সেটাই আমরা দিব না। এটার কিছু এক্সাম্পল দিতে বলি আমরা, তবে আমার রিকোয়েস্ট থাকবে যেটা কমন সবচেয়ে মোস্ট কমন যেটা ক্যান্ডিডা অ্যালবিসিডস, যেটা আমরা বলছি ক্যান্ডিডিয়াসিস, কোন ব্র্যাকটা বেশি করে, এগুলো বেশি করে বেসিক্যালি যদি আমরা যখন গিভ দ্য বড় অ্যান্টিবায়োটিক্স ফর এক্সাম্পল সেফট্রাক্সিন দিয়ে রাখছি, আমরা পেশেন্টকে দিয়ে রাখছি মনে করো যে সাফারস্পিন গ্রুপের ফার্জেনাক্সিন দিয়ে রাখছি, তাকে সিম্পল ইটিআর হচ্ছে তাকে বলা আপনি 14 ডেজ খাবেন, দরকার নেই। তার ইউটিআই হচ্ছে, আচ্ছা আপনি আগে বেশি করে পানি খান, আপনি আপনার লাইফ স্টাইল মধ্যে কোশিশ করেন, দেখেন কি হয়, 3 দিন দেখেন, পরামর্শ করবেন। তুমি সেটা না বলে থাকেন আগে থেকে দিয়ে রাখা থাকে, জাস্ট গিভ দ্য সেফিক্সিনটাকে দিয়ে দরকার নেই আমার। এটি দেওয়ার ফলে কিন্তু আলটিমেটলি যেটা হয় আমাদের সুপার ইনফেকশনস। যে অনেক স্যাররা বলে, আমার মনে আছে আমাদের অনেক সময় আগে যখন ছাত্র ছিলাম আমাদের কি বলতো যে সুপার ইনফেকশনস is a sign of the severity of the antibiotic resistance. তুমি এটা প্রচুর পাবা যখন দেখবে যে প্র্যাকটিস করে, দেখবে যে অনেক
যখন মেডিসিন যখন যারা মেডিসিন খেলে দেখবা যে একটা সার্ভিস করে দেবে, সব যদি ভালো অ্যান্টিবায়োটিক সব বন্ধ হয়ে যাবে। দিয়ে সেই আগের দিনে যেগুলো GAM, জি ফর জিনক্লোমিসিন, রিফ্লুক্সিন এন্ড তিনটা দিয়ে ট্রিট করি। আমি দেখছি, আমি নিজে দেখছি, আমি যখন ইন্টারভিউ করি জানি যে পেশেন্ট, আমার এখন মনে আছে ম্যাডাম ছিলেন, সমস্ত তিনজন। উনি কি করলেন, সেই এই সেই কাজ ছিলেন তখন আমাদের সব প্রথম প্রথম শুরু করলো ইনক্লোমিন এরকম ইউজ করা। একটা দাম আছে 6,000 টাকা করে, 200 টাকা করে প্রতি ওষুধ। মানে সব বন্ধ করে দিল, তাকে এই তিনটেতে শুরু করেন। জাস্ট জানি না তোমার কথা কিভাবে নিবে, বাট আমিও মাঝে মাঝে মিরাকেল ম্যাজিক যে উইদিন 7 days পেশেন্ট সম্পূর্ণ তার সেই উইন্ড ইনফেকশন ভালো হয়ে গেল। এগুলো মাথায়, কারণ ওকে আননেসেসারি দেওয়ার কোনো দরকার ছিল না তাকে। পরীক্ষা এটা আসে, সো এখান থেকে যেটা শর্ট লিখতে হয়, ইউ মাস্ট ইনক্লুড দ্য ডেফিনেশনস, ইউ মাস্ট ইনক্লুড দ্য মেকানিজম অ্যাকশনস উইথ এক্সাম্পল। এরপরে আরেকটা জিনিস আসে এখান থেকে, যদি আমরা পরে আলোচনা করতে পারি, একটু বলে যাই, আমি যে সময় আছে যেহেতু। The principle of antimicrobial therapy, এটা কিন্তু রেফারেন্স ডেফিনেশন। কি প্রিন্সিপাল 10টা পয়েন্ট দেওয়া আছে, আমি জাস্ট একটু বলে যাই, দুদিন করে যাচ্ছি। প্রথম যেটা বলি যে মেকিং এ ডায়াগনোসিস, যেটা বলতে কি বলে তোমাকে ইউ মাস্ট কনফার্ম তাকে যে হ্যাঁ না তার একটু হয়েছে আসলে, সেটা ল্যাবরেটরি ভাবে হোক আর ক্লিনিক্যাল হোক, ইউ মাস্ট কনফার্ম এ ডায়াগনোসিস শুরু করতে হচ্ছে না, তাই হচ্ছে আমি কিন্তু একটা। সেকেন্ড যেটা বলছি, রিমুভাল অফ ব্যারিয়ার টু কিউর, অর্থাৎ তুমি তাকে কিন্তু দিলে হবে না, ইউ মাস্ট রিমুভ দ্য ব্যারিয়ার। কমন এক্সাম্পল হচ্ছে অ্যাপসিস, কোনো পেশেন্ট একটা অ্যাপসিস হচ্ছে, তুমি তাকে জাস্ট কিন্তু দিয়ে ছেড়ে দিলা, সে ওখানে ভালো হবে না, কিন্তু দিতে হবে। বিসাইড দিস ইউ হ্যাভ টু ড্রেন দ্য অ্যাপসিস, সেটাকে ড্রেন করে ফেলে দিতে হবে। যদি আপনি ড্রেন না করে দাও, আলটিমেটলি পেশেন্ট কি হবে না, যেটা হয় মাঝখান থেকে পেশেন্ট বিকাম রেজিস্ট্যান্স এগেইনস্ট দিস অ্যান্টিবায়োটিক। Decide whether chemotherapy is really necessary or not, যেটা আগে বললাম যে তোমাকে যে এতক্ষণ বলে আসছিলাম, তোমাকে চিন্তা করতে হবে আদৌ তার অ্যান্টিবায়োটিক্স আদৌ তার এটা লাগবে কিনা। তো সিম্পল অ্যাক্সেস হয়েছে, আমি এটা ড্রেন খুলে হয়ে যাচ্ছে কিন্তু, আর এগুলো ড্রেসিং করে হয়েছে, দরকার নেই তাকে ইন্টারভিউ দেওয়া। আমার হাতটা কেটেই গেছে, এটা বেশি কাটছে, আমার সেলাই দেওয়া লাগছে, স্টিচ দেওয়া লাগছে, স্টিচ দিচ্ছে কথাটা। এখানে আমার সিস্টেম ইন্টারভিউ না দিলে চলতো, আমাকে লোকাল কোনো ক্রিম গভর্নমেন্ট দিতে হয়ে যেত। ইউটিআই হয়েছে ফর এক্সাম্পল, জন নাই বাট ইউটিআই নিয়ে আসছি, বার্নসের মুক্তিরেশন কোন দোকানে দিতে হবে, সেটা ভাইরাল ফিভার নিয়ে আসছে। কিন্তু আমরা একটা কথা প্রায় আমাদের মেডিসিন ছাড়া বলতো যে ভাইরাল ফিভার ক্ষেত্রে ওষুধ খেলে 4 দিন, না খেলে 3 দিন। তুমি জানো যে এখন ফ্লুর সময়, সারাদিন গরম থাকে, মানুষ ঘামতেছে, সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, আলটিমেটলি সবাই একটু গলা ব্যথা করতে পারে, নট করোনা ভাইরাস, গলা ব্যথা করতে পারে, একটু সর্দি আসতে পারে, এটা হতেই পারে। হ্যাঁ, অবশ্যই চিন্তা করবে আপনি বাইরে গেছেন কিনা বা কোথাও সে আলাদা কথা। সব প্রেজেন্ট সিচুয়েশন, আগের দিন আমরা কোনো চিন্তা করিনি, তার তার ভালো হয়েছে আসলে। এখানে অ্যান্টিবায়োটিক কোন ভূমি কেন অ্যান্টিবায়োটিক, এগুলো কিন্তু খুব মাথায় রাখতে হবে আসলে কথাগুলো। নাম্বার 5, নাম্বার 4, ইম্পেরিকুলার বেস্ট কেস থেরাপি, এটা কথা বলতে হয়। বেস্ট কেস থেরাপি, ফর এক্সাম্পল তুমি একজন সরকারি ডাক্তার, তোমার পোস্টিং করছে খুব একটা বিখ্যাত গ্রাম, যেমন নোয়াখালীতে হাতিয়ে দিকে তোমার পোস্টিং করে দিয়েছে, এখানে ল্যাব উন্নত ল্যাবরেটরি নাই যে তোমাকে সিএস করে তুমি ইয়ে করতে পারবে ডায়াগনোসিস, ওখানে গেস করতে হবে। কিভাবে গেস করবো, ফর এক্সাম্পল যেটা বললাম আবার এক কথা, পেশেন্ট ইউটি নিয়ে আসছে, আমি তো এটাকে 3বার এই ওষুধটা খাইছে, 3বার ভালো হয়েছে, স্যার এবার ভালো হচ্ছে না স্যার, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে সে অলরেডি 3বার খেয়ে ফেলছে, তার মানে পেশেন্টের রিপিটেড পেশেন্ট, তাকে যদি আমি এটা আবার দিই, না কাজ করতে পারে, তো তুমি চেঞ্জ করে দিও, কোনটা দিবা, মাস্ট ডিসাইড বাই নলেজ বাই এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনি এটা খান, যেহেতু ইউটিআই এর অবশ্যই গেনেটিক প্রবলেম বেশি থাকবে, তাহলে গেনেটিক রেকর্ডে কোন কোন অ্যান্টিবায়োটিক আছে নিতে পারবে, সেটা কাজ করতে, এটা কিন্তু বেস্ট বেস্ট থেরাপি। নাম্বার 5, কালচারাল সেন্সিটিভিটি টেস্ট, এটা থাকলে তুমি নিশ্চিন্ত, যদি এটা থাকেই। বাট এখানে কথা আছে, তুমি জানো যে এই টেস্ট কি আসতে 3 মিনিট সময় লাগবে, কারণ একটা বিএড রুটিন পেশেন্ট, একটা হসপিটালি অ্যাডমিট পেশেন্ট, you don't have the time to wait for the 3 days, সেখানেও তাই
ঠিক আছে, ওনার যদি এগুলো দেওয়া হয়েছিল আগে খাইছে, রেসপন্স করছেন, তাহলে এগুলো স্টপ করে দাও, এটা দিতে পারো, দেখি কি হয়। আর তুমি তার কালচারটা তুমি তার স্যাম্পল নিয়ে দিতে শেষ করতে পাঠাবে, দেখো 3 দিনে কি রিপোর্ট আসে, এর মধ্যে তুমি হয়তো কিছু ভালো পেয়ে যাও। নাম্বার 6, তোমাদের আগেও বলছি, সিলেকশন অফ কি ড্রাগ। যে কি ড্রাগে অনেক কিছু কথা চলে আসছে, বাট এটা এখন বলার সময় আমাদের নেই, একটু বলে দিই যে আমাদের এখানে এক কথা বলতে, যেটা শুরুতে বলছে যে যে আসলে এটা তোমার এই পেশেন্টের অ্যান্টিবায়োটিক লাগবে কি, লাগলে কোন ধরনের লাগবে। ফর এক্সাম্পল রিক্সাওয়ালা আসছে, তার মনে করি যে তার অ্যান্টিফিউরিসিড ফর এক্সাম্পল, আমরা ইউজুয়ালি এখন যেটা করে ডাক্তার, আমি বলবো এটা অবশ্যই ভুল করা হয়, এবং এটাতে বলতে চাই যে সমস্ত অ্যান্টিফিউরি ইউ ডোন্ট গিভ দ্য সেফট্রাক্স ইনজেকশন, ইউ ক্যান গিভ দ্য থার্ড জেনারেশন সেফিক্সিন, সেফিক্সিন, ইউ ক্যান গিভ দ্য ফ্লোরোকিনোজ, you can give the macrolides, এগুলো কিন্তু কাজ করে, স্টিল নাও দে আর ওয়ার্কিং উইথ দ্য অ্যান্টিফিউর। সো পেশেন্টের যদি দেখো যে এটা একটা গরিব পেশেন্ট আসছে, যে পেশেন্টের নিজের সামর্থ্য নেই, তাকে অন্তিম প্রাণ তোমার কি দরকার না, ইঞ্জেকশন দিয়ে দেওয়া দরকার, তাহলে কি তাকে তুমি তাকে ম্যাক্রোলিডস দিয়ে দাও, তুমি তাকে পরে তুমি ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দাও, কাজ করবে। আচ্ছা, এরপর চলে আসো, অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ ইজ অপটিমাল ডোজ এন্ড ফ্রিকোয়েন্সি, যেটা আগে বললাম যে একটা ড্রাগের একটা পার্টিকুলার ডোজ থাকে, যদি এখানে অপটিমাল বাংলা করতে বলে যে সর্বোচ্চ ডোজ নট লাইক দ্যাট, আমরা অপটিমাল সেখানে বলেছে থেরাপিউটিক ডোজ, বেশিটার দরকার নেই এবং কমটার দরকার নেই, যেটা পেশেন্টের প্রাপ্য, যেটা পেশেন্টের রিকোয়ারমেন্ট, তাকে সেই ডোজটাই দেয়। এবং অবশ্যই ফ্রিকোয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ফ্রিকোয়েন্ট কতদিন, ডিউরেশন যেটা বলা হচ্ছে, দিনে কয়েকবার এবং ডিউরেশনটা, যেটা আগে বলে ফেলছিলাম যে কিছু মেট্রোনিডাজের কথা বলছি, যেটা আমরা যেটা ডাকি মেট্রোনিন, যে এটা আসছিল ডোজ 3 দিন, দিনে 3বার করে 5 দিন, আমি সেটাকে 3 দিন করে ফেলছি, এবার ভালো হয়ে যায় একদিনে, পরদিন সে খায় না, দিনে আলটিমেটলি বিকাম রেজিস্ট্যান্স। আচ্ছা, এরপরে চলে আসো নাম্বার 8, সিলেকশন অফ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ ক্লিনিশিয়ান, ফর এ কেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট আসছে সেপ্টিসিমিনিয়া, বুঝতে হবে যে এই পেশেন্ট যদি আমি ওরাল ওষুধ দিই, অ্যান্টিবায়োটিক দিই, তাহলে কাজ না করতে পারে। একটা পেশেন্ট আসছে আনকনসাস, সিভিয়ার ইলনেস, সিভিয়ার কি বলবো যে সিভিয়ার ডায়রিয়া ফর এক্সাম্পল, তা ওরাল দিলে কাজ করবে? So in this condition, you have to decide in which to I have to administer the drug. এখানে ড্রাগটা চিন্তা করতে হবে, যেটা সিভিয়ার ইনফেকশন হয়ে গেছে, তার নিউমোনিয়া হয়ে গেছে, সিভিয়ার নিউমোনিয়া হয়ে গেছে, এবং পেশেন্ট ইকটেরিক সিভিয়ার হাই টেম্পারেচার, দিস কন্ডিশন ওয়ার্ল্ড ড্রাগ কাজ করবে। In this condition, you have to give the drug intravenously. পেশেন্ট ভালো আছে, পেশেন্ট স্টেবল আছে, জ্বরটা অনেক কম, জ্বরটা এসে ছেড়ে যাচ্ছে, but পেশেন্ট ইকটেরিক, this condition there is no need to give the drug parenteral, ওরা দিলে চলবে। আচ্ছা, এরপর চলে আসো, continue therapy until apparent cure has been achieved. It's very important for clinician, এটা বাংলাদেশের ভিতরে যে আসলে থেরাপি করতে হবে, যেটা কিউর না হচ্ছে, যেটা ইনফেকশন হয়ে গেছে, ইনফ্লামেশন হয়ে গেছে, তোমাকে কিউর করে। আমরা এই কারণে কি দেখবা যে অ্যান্টিবায়োটিক বলে দিই যে এই অ্যান্টিবায়োটিকটা মিনিমাম 7 দিন, বাট ইউ ক্যান ইনক্রিজ দ্য ডোজ এন্ড ডিউরেশন। কেন বলা হচ্ছে? ফর এক্সাম্পল পেশেন্টের এন্ট্রিক ফিভার হচ্ছে, তুমি জানো যে আমরা ম্যাক্রোলিডে 7 দিনের জন্য দিই ফর এক্সাম্পল, কথার কথা, এখানে আমি কিন্তু 7 দিন কাজ করবো না, এখানে দেওয়া লাগে মিনিমাম 10 ডেজ এবং অ্যাটলিস্ট 14 ডেজ দেওয়া লাগতে পারে, অর্থাৎ পেশেন্ট কিউর না পর্যন্ত আমরা এন্ট্রিটা বন্ধ করবো না, আদারওয়াইজ কিন্তু সেটা কাজ করবে না। সেটা লাস্ট বাট নট লিস্ট হচ্ছে টেস্ট ফর কিউর, যে এন্ট্রিক ফিভার নিয়ে আসে, সিভিয়ার সেপ্টিসিমি নিয়ে আসে, নিউমোনিয়া আসে, তুমি তাকে অবশ্যই কিউর টেস্ট করছি যে কি হয়েছে, হ্যাঁ পেশেন্ট ইজ নাও কিউর, তাদের ইনফ্লামেটরি সাইন সিম্পটম ছিল, ফিভার ছিল, পেন ছিল, উইকনেস ছিল, এগুলো নাই, পেশেন্ট ভালো হয়ে গেছে, ওকে আমি স্টপ করি। সো পরীক্ষা প্রায় আসে, এই রিটার্ন ধরি, রিটার্ন চলে আসে প্রায় সময়, আসে অনেকবার ভাবে ধরে বসি, ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ অ্যান্টিবায়োটিক থেরাপি। এটা কিন্তু খুব একটা ভেরি ভেরি মাচ পেইড এন্ড কমন কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য। ওকে, নো মোর টুডে, আমরা নেক্সট ক্লাসে না শুরু করবো পেনিসিলিন দিয়ে। আজকে কিন্তু যেগুলো বললাম অল আর ইম্পর্টেন্ট এক্সাম, কিন্তু একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা, আমি এই জন্য খুব মানে কথাগুলো হিসেব প্রবন্ধ হচ্ছে আমার আসলে, সেই যে অল আর ইম্পর্টেন্ট এক্সাম, একটা কোশ্চেন ছাড়া যাবে না, কিন্তু স্যার আজকে আলোচনা করছে 6টা কোশ্চেন, 4টা নট লাইক দ্যাট, 6টা ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, শুধু একটা প্রশ্ন লিসেন ইম্পর্টেন্ট, যেটা
না না পড়লে ফেরো না বলছি, যারা পারবা পড়ে রাখবা, সেটা বলছেন পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টস। সো ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট